আরও একটা জিনিস আমি পরিষ্কার করে দিতে চাই এখানে, যে জগদীপ ধনখড়ের এই যে পুরো টেনিয়ারটা 2022 থেকে 2025 অবধি টেনিয়ারটা, এটা কিন্তু প্রচুর কন্ট্রোভার্সি হয়েছে। প্রথমের দিকে 2-3 বছর, কিন্তু 2 বছর প্রায় বিরোধীরা প্রচুর অভিযোগ করেছেন ওনার বিরুদ্ধে যে উনি সরকার পক্ষ হয়ে কাজ করছেন, এরকম অভিযোগও ওনার বিরুদ্ধে আনা হয়েছে, ওনার বিরুদ্ধে প্রস্তাব আনা হয়েছে লোকসভায়, এবং তারপরে তারাই আজকে কোথাও গিয়ে ওনার পাশে দাঁড়াচ্ছেন। একটা অদ্ভুত ছবি, মানে বদলে যাওয়া ছবি আমরা দেখতে পাচ্ছি। এখানে প্রচুর বিরোধাভাস রয়েছে। মানে এক সময় ছিল বিরোধীরা ওদের জগদীপ ধনখড়ের বিরুদ্ধে ছিলেন, এখন কিন্তু ওর হয়েই প্রশ্ন করছেন। তো সেখানে এই পুরো ব্যাপারটা প্রচুর কমপ্লেক্স আর জটিল হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে। মানে কোন বিশেষ কারণে জগদীপ ধনখড় হঠাৎ করে রেজিগনেশনটা দিলেন? আদৌ কি হেলথ রিজনের জন্য দিলেন, না অন্য কোনো বিষয় ছিল, বা যদি অন্য কোনো বিষয় থাকে সেটা কি ছিল, সেটা নিয়ে এই সব জল্পনাই এখনো চলছে। এখনো কিন্তু পরিষ্কার হয়নি যে আদৌ কি কারণে, যদি হেলথ রিজন না হয়ে থাকে তাহলে কি কারণে, মূল কি কারণ রয়েছে। এখান থেকে আমি কৌশিক তোমার কাছে যাব, যে বিষয়টা অনুপম দাও বলছিলেন যে একটা সময় দেখা গেছে তিনি নাকি বিরোধীদেরকে বলতে দেন না, এই অভিযোগ এসেছে। তিনি সরকারের পক্ষপাত করেন, এই অভিযোগ এসেছে। পাশাপাশি বিরোধীরা বিভিন্ন সময় তার বিরুদ্ধে একাধিক মন্তব্য করেছেন। আমরা যদি কল্যাণ ব্যানার্জি তিনি যে মিমিক্রি করেছেন সেই ঘটনাও জানি, কিন্তু আজকে দাঁড়িয়ে যখন তিনি সরে যাওয়ার মতো একটা বড় সিদ্ধান্ত গ্রহণ করলেন, তখন গিয়ে কোথাও দেখা যাচ্ছে তার দলের থেকেও অনেকে বেশি তার দলের মানে তার সাপোর্টে কথা বলছেন বিরোধীরা। দেখো, বিরোধীরা তার বিরুদ্ধে, মানে ভারতবর্ষ স্বাধীনতা হওয়ার পর এই প্রথম কোনো একজন উপরাষ্ট্রপতি যিনি চেয়ারম্যান রাজ্যসভার, তার বিরুদ্ধে তার অপসারণ চাইল, এবং হাউসকে আরএসএস মনোভাব প্রভাবিত করার অভিযোগ এনেছিল বিরোধীরা। এই প্রথম ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে কোনো উপরাষ্ট্রপতি তার মেয়াদকাল শেষ হওয়ার আগে, 27-এ মেয়াদকাল শেষ হওয়ার কথা, তিনি 2025 সালে নিজেই স্বেচ্ছায় নাকি কারো চাপের কাছে, সেটা সময় বলবে, তিনি রিজাইন করলেন বা ইস্তফা দিলেন। এখানে মূল যে বিষয়টি বারবার যেটা উঠে আসছে, বিরোধীরা যে অভিযোগটা করছে, জসবন্ত বার্মার ইমপিচমেন্ট, এটা অস্বস্তিতে ফেলছে জগদীপ ধনখড়কে, একদম স্পষ্ট। এই বক্তব্য কিন্তু দিল্লির রাজনৈতিক মহল, আইনজ্ঞ মহলের কাছে উঠে আসছে। কিন্তু এখানে একটা জিনিস, কিরণ রিজিজু তো নিজেই চেয়েছিল যে ইমপিচমেন্ট হোক, বিজেপির অনেকে নিজেই চেয়েছিলেন, আর তারা একটা অনবোর্ড ছিলেন, বিরোধীদের সঙ্গে অনবোর্ড ছিলেন। তাহলে এটা কেন অস্বস্তিতে ফেলছে সরকারে? কি সরকারের অনুমতি না দিয়ে তিনি কি চর্চা করিয়ে দিলেন? ঠিক কালকে কি সরকারকে না বলে তিনি ওই চর্চার জন্য রাজি হলেন? এটা কি এত বড় বিষয় ছিল সরকারের জন্য? বা সরকার বিগত কয়েক মাস ধরে অনেকগুলো এরকম বিষয় হয়েছে যেটা সরকারের মতে হয়নি, সেটাও কি আদৌ এই বিষয় ছিল? এইসব অনেক জল্পনা। জগদীপ ধনখড়কে আমরা যেভাবে দেখেছি, আমরা সবসময় দেখেছি উনি সরকারকে সাপোর্ট করে কথা বলেছেন বা সরকারের মতামত নিয়ে কথা বলেছেন, এই বিষয়টা কিন্তু আমরা সবসময় দেখে এসেছি। তাহলে হঠাৎ করে তিনি সরকারের এগেইনস্ট থেকে নিজের কোনো মতামত দিয়ে দেবেন কোনো আলোচনা ছাড়াই? এটাই প্রশ্ন এখন উঠছে। কৌশিক যেটা বলছিল যে এই নানা ধরনের জল্পনা কাল রাত 9টার পর থেকেই শুরু হয়েছে, যে এটা কিন্তু স্বাভাবিক কিছু নয়। কৌশিক যেটা বললো যে 2027 মেয়াদটা পূরণ হচ্ছে, তার আগে হঠাৎ করে, আর কালকে তো তিনি সারাক্ষণ ছিলেন, চর্চায় ছিলেন, অধিবেশনে ছিলেন, তারপরে হঠাৎ কি হলো? এই 4টের পর থেকে 9টা অবধি এমন একটা কিছু কি হলো যে সেরকমভাবে ইস্তিফাটা এলো? সেটাই নিয়ে প্রশ্নটা উঠছে। এবং এখানে আরও একটা বিষয় কিন্তু সামনে আসছে, যেটা নিয়ে আলোচনা করতেই হচ্ছে, যে সুপ্রিম কোর্টের অনেক বিষয় নিয়ে তিনি মাঝে মধ্যেই ভোকাল হয়েছেন, তিনি কথা বলেছেন, সেই বিষয়টাও আমরা দেখেছি। সেই বিষয়টা নিয়ে তাকে কি আগে তাহলে কখনো সাবধান করা হয়নি? দেখো, তিনি পেশায় লয়ার, অনেকদিন আগে কিন্তু তিনি লয়ার ছিলেন, তারপরে লয়ের ব্যাপারে অনেক কিছু জানেন তিনি। পশ্চিমবঙ্গের যখন তিনি রাজ্যপাল ছিলেন তখনও এইসব নিয়ে অনেক কথা বলতেন। তারপরে বিগত কয়েক মাস ধরেই যেটা দেখা যাচ্ছিল যে অনেক প্রশ্ন তিনি তুলছিলেন। তো এটাও কি কারণ ছিল? এইসব নানা রকমের প্রশ্ন এখন কিন্তু আসছে, নানা রকমের জল্পনা শুরু হয়েছে, অনেকগুলো জল্পনা, সেটা বললাম, ABCDE। এবার কেউই মুখ খুলছে না। যেই পার্টিগুলো, একটা পার্টি হলেন জগদীপ ধনখড়, অন্য পার্টি হলেন সরকার, এই দুটো মেন, তারা কিন্তু মুখ খুলছেন না।
তাহলে আদৌ কি হয়েছিল সেটা আমার মনে হচ্ছে সময় সাপেক্ষ, হয়তো কিছুদিনের মধ্যে এটা জানা যাবে বা অনেক বছর পরে এটা জানা যেতে পারে, এটাও হতে পারে। বাট আমার মনে হচ্ছে এক সপ্তাহের মধ্যে ব্যাপারগুলো ক্লিয়ার হতে পারে যে আদৌ কি হয়েছিল। তাহলে এর পরবর্তী সময়ে ওই জায়গাটা কে নিতে যাচ্ছে? জল্পনা কি বলছে? দেখো, সেটাই আমি বললাম, একটি জল্পনা ছিল যে নীতিশ কুমার, যিনি এখন বিহারের মুখ্যমন্ত্রী, ওনাকে উপরাষ্ট্রপতি পদে বসানো হবে। বিহার ইলেকশনের ঠিক আগে বিহারের মুখ্যমন্ত্রী চেঞ্জ হবে, বিজেপি মুখ্যমন্ত্রী ওখানে আনা হবে। ডেপুটি সিএম এর ক্ষেত্রে নীতিশ কুমারের যে ছেলে, তাকে সেখানে বসানো হবে। এই একটি জল্পনাও কাল রাত থেকে চলছে। কিন্তু এই ক্ষেত্রে বিহারেরও কোনো মন্ত্রী বা জেডিইউর কোনো মিনিস্টার বা নীতিশ কুমারের কোনো বক্তব্য আমরা এখন অবধি পাইনি। দ্বিতীয় সম্ভাবনা হচ্ছে কাকে করা হবে, সেটা হরিবংশজি এখন রয়েছেন, ওনাকে করা যেতে পারে। সেটা কিন্তু এরপরে নোটিফিকেশন ইস্যু হবে, তারপরে ইলেকশন হবে, এই সব প্রসেসটা হবে। তো এই 2-3টে নাম এখন অবধি আমাদের কাছে আছে। এখনও বোঝা মুশকিল বিজেপি কাকে প্রপোজ করে, তো সেই ক্ষেত্রে দেখতে হবে কি হচ্ছে। একবারে আমি কৌশিকের কাছে আবারও যাব। জগদীপ ধনখড়ের সঙ্গে পশ্চিমবঙ্গের একটা সম্পর্ক আছে, আমরা প্রত্যেকেই জানি, কারণ তিনি এখানকার প্রাক্তন রাজ্যপাল ছিলেন। সেই সময়ও তাকে অনেক বিষয়ে আমরা মুখ খুলতে দেখেছি, বিভিন্ন সময় তিনি বিভিন্ন বিষয়ে কথা বলেছেন, এবং তিনি সেই সময় যে কথাগুলো বলতেন বিজেপির প্রত্যেকে কিন্তু সাপোর্ট করতো তাকে, সেই ছবিটাই আমরা দেখে এসেছি। কিন্তু আজকে এরকম একটা সিচুয়েশনের পর রাজ্যের বিজেপির তরফ থেকে কিন্তু সেইভাবে কোনো মন্তব্য পাওয়া যাচ্ছে না। এটি খুব স্বাভাবিক, কারণ যেহেতু এটি রাজ্যসভার বিষয় এবং দিল্লির ব্যাপার, কেন্দ্রীয় একটি সেন্ট্রাল অর্গানাইজেশনের ব্যাপার, তিনি একটি অঙ্গরাজ্যের, সেখান থেকে বিজেপি তারা সদ্য গতকাল 21শে জুলাই গেছে, জানো এই রাজ্যের প্রধান শাসক দলের বাৎসরিক একটা বড় অনুষ্ঠান, সেটা নিয়ে বিজেপি এখানে তৎপর রয়েছে, তারা বিভিন্ন বিষয়ে রিয়াকশন দিচ্ছে। এখনও পর্যন্ত, মানে এখন প্রায় 1:30 বাজতে এসছে, এখনও পর্যন্ত কিন্তু জগদীপ ধনখড় নিয়ে আমাদের রাজ্য বিজেপির পক্ষ থেকে কিছু বলা হয়নি। যদিও এই বিষয়টি কতটা, মানে আমরা যেটা আলোচনা করছি, এই আলোচনার পরতে পরতে প্রচুর প্রশ্ন জমে রয়েছে। এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু এই মুহূর্তে এখন দেওয়া সম্ভব নয়, কারণ তদন্ত কমিটি গোটা বিষয়ে তদন্ত হবে, তার কি অসুস্থতা রয়েছে, আদৌ তার যে ইস্তফাপত্র বা রেজিগনেশন লেটার সেটা গৃহীত হওয়ার পরে রাষ্ট্রপতি ভবন থেকে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, প্রধানমন্ত্রীর সঙ্গে তার কোনো কথা হয়েছে কিনা, বা আরএসএস এর পক্ষ থেকে, এই অনেক প্রশ্ন রয়েছে। এই মুহূর্তে এখনো পর্যন্ত কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর সবটাই অধরা। সুচেতা, একেবারে। পাশাপাশি আমি অনুপমদার কাছে আরও একটা জিনিস জানতে চাইব, তিনি আরএসএস এর সঙ্গে তার একটা যে ঘনিষ্ঠতা রয়েছে সেটা আমরা সবসময় শুনেছি, তিনি নিজে প্রকাশ্যে বলেছেন যে প্রধানমন্ত্রীর সঙ্গে, তিনি নিজেই বলেছেন যে প্রধানমন্ত্রী এই কাজে আমাকে যথেষ্ট সাহায্য করেছেন। এবং কালকে যে ছবিটা দেখলাম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে যখন তিনি তার ইস্তফাপত্র দিলেন, সেটা খুব সহজে গ্রহণ হয়েছে, এমন নয় যে ঠিক আছে দেখা হচ্ছে, ভাবা হচ্ছে, কোনো কিচ্ছু নয়, বিষয়টা ভীষণ শান্তিপূর্ণভাবে মিটে গেল।